স্বাগত জানাচ্ছি আজকে একটি নতুন ক্লাসে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে দেবনাগরী লিপি। যে লিপিকে আমরা প্রায় নাম দিয়ে থাকি যে এটা হচ্ছে সংস্কৃত লিপি। আদতে একটা কথা মনে রাখতে হবে যে সংস্কৃত লিপি বলে নির্দিষ্ট কোনো লিপি নেই, এটা কিন্তু সবসময় তোমরা খেয়াল রাখবে। আমরা যেটাকে আমরা কি বলে জানি, দেবনাগরী। এই দেবনাগরী অবশ্যই সংস্কৃত ভাষাকে লেখার একটা মাধ্যম এই লিপিটা, কিন্তু মনে রাখবে এই লিপিটা কিন্তু শুধু সংস্কৃত নয়, এই লিপিটাই হচ্ছে আসলে হিন্দি লিপি। এটাতেই মারাঠি আমরা লিপিতে দেখতে পাই, এই লিপিটাই। এটাতেই আমরা কোঙ্কণি নেপালি দেখতে পাই এবং কোঙ্কণি দেখতে পাই। কেমন? কোঙ্কণি এই ভাষার প্রকাশ আমরা করে থাকি। অর্থাৎ তোমরা লক্ষ্য করে দেখো, এই একটাই লিপি, কখনো হিন্দি ভাষা আমরা প্রকাশ করছি, কখনো মারাঠি ভাষা লিখতে ব্যবহার করছি এই লিপিটা, কখনো নেপালি লিখতে, কখনো কোঙ্কণি লিখতে, এবং সর্বোপরি আমরা সংস্কৃত লিখতে ব্যবহার করছি এই লিপিটা। তাহলে সংস্কৃতের কি কোনো নির্দিষ্ট লিপি আছে? না, এক কথায় উত্তর, সংস্কৃতের নির্দিষ্ট লিপি নেই। সমস্ত ভারতবর্ষে সংস্কৃতের চর্চা ছিল, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ। সংস্কৃত আমাদের দেশে চিরন্তন সংস্কৃত সাহিত্য সৃষ্টি হয়েছে। তাহলে প্রকাশের তো একটা লিপি থাকবে, একটা অক্ষর থাকবে। নির্দিষ্ট কোনো লিপি বা নির্দিষ্ট অক্ষর ছিল না। দেবনাগরী, যেটাকে আমরা সংস্কৃত অক্ষর বলে চালিয়ে দিই বা অনেকে জানি না, দেবনাগরী কিন্তু অষ্টম শতকের, খ্রিস্টীয় অষ্টম শতকের একটা লিপি। খ্রিস্টীয় কোন শতকের? অষ্টম শতকের, মানে অষ্টম শতকে পূর্ণ রূপ পেয়েছিল। এখন 2026 চলছে, আমরা যদি পিছিয়ে যাই তাহলে আমাদেরকে প্রায় 1200 বছর, 26টাকে আমি যদি না ধরি, 1200 বছর আগে এই অক্ষরটি প্রকৃত রূপে প্রকাশ পেয়েছিল। তার আগে কি কোনো প্রকাশের লিপি ছিল? হ্যাঁ ছিল। স্বয়ং কালিদাস এই অক্ষরটা জানতেন না। কালিদাস থেকে ভাস, ভবভূতি বিখ্যাত সংস্কৃত সাহিত্য সৃষ্টি হয়ে গিয়েছিল এই অক্ষরটা উদ্ভবের আগেই। তাহলে প্রশ্ন, ওনারা সেই সমস্ত মহাকবিরা, সংস্কৃত সাহিত্যের কবিরা কি ভাষাতে, এই কোন অক্ষরে প্রকাশ করতেন? সংস্কৃত সাহিত্যে যে সমস্ত বিখ্যাত গ্রন্থ আমরা পাই, কোন সেই গ্রন্থগুলো কোন কোন লিপিতে লিখিত হয়েছিল? নাগরীর আগেও, অর্থাৎ দেবনাগরী যেটা আমরা বলি, সেই দেবনাগরীর আগেও অনেক অক্ষর ছিল। ব্রাহ্মী ছিল, খরষ্ঠী ছিল, পরবর্তীকালে গুপ্ত, এবং আমাদের এই যে বাংলাতে, পশ্চিম বাংলায় কি দেবনাগরীতে সংস্কৃত চর্চা হয়েছে? না, আমাদের এখানে কুটিল লিপি বা সিদ্ধ মাতৃকা, তারও পূর্বে গুপ্ত লিপিতে ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, যদিও সব এই লিপিগুলোই ব্রাহ্মী থেকেই উদ্ভূত হয়েছে। আমরা যদি অন্যান্য আমাদের দেশের অন্যান্য জায়গাগুলো দেখি, তামিল, তেলেগু, এই দক্ষিণ ভারতে এই লিপিতে সংস্কৃত চর্চা হয়েছে। আমরা যদি পশ্চিমে যাই তাহলে দেখব সারদা লিপিতে এই সংস্কৃত সাহিত্য সৃষ্টি হয়েছে, সারদা লিপিতে। তো এইভাবে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে সংস্কৃত সাহিত্য সৃষ্টি হয়েছে কিন্তু ভিন্ন ভিন্ন লিপিতে। উড়িষ্যাতে ওড়িয়া লিপিতে সংস্কৃত লেখা হয়েছে, এখনও চর্চা চলে। আমরা এই যে একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ি, সংস্কৃত পড়ি বাংলা লিপিতে, বা আমাদের সমস্ত পুঁথিগুলো বাংলা লিপিতে পাই, সংস্কৃত পুঁথি বাংলা লিপিতে পাই। তাহলে সেগুলো কি নিরর্থক? আমাদের বাংলায়, বাংলার ভূমিতে সংস্কৃত চর্চা তো হয়েইছে কিসের জন্য, কি এতে বাংলা লিপিতে হয়েছে। তার পূর্বে আমি যেমন আগেই বললাম যে সিদ্ধ মাতৃকা বা কুটিল লিপিতে, গুপ্ত লিপিতে হয়েছে। তো এইভাবে আমাদের লিপিগুলো আমরা দেখতে পাবো যে ভিন্ন ভিন্ন লিপি। যাই হোক, আজকে দেবনাগরী নিয়ে একটু বললাম তোমাদেরকে। এই দেবনাগরীর জন্ম সময়টা মনে রাখবে অষ্টম শতক। এবারে এই দেবনাগরীতে এতগুলো ভাষাকে আমরা প্রকাশ করে থাকি। বেশ, এটা একটা আলোচনা গেল। এবার তা বলে কি আমরা দেবনাগরী শিখবো না? হ্যাঁ, অবশ্যই দেবনাগরী আমাদেরকে জানতে হবে। দেবনাগরী জানলে যারা আমরা সংস্কৃত চর্চা করব তাদের একটা উপরি পাওনা আছে কি, আমরা সহজেই, অত্যন্ত সহজেই আমরা
হিন্দি আমরা রপ্ত করতে পারবো। যেহেতু সংস্কৃত শব্দ প্রায় অধিকাংশ শুদ্ধ হিন্দির সঙ্গে সংযুক্ত এবং লিপি যেটা আমরা চর্চা করব সেটা দেবনাগরী মানেই হিন্দি স্ক্রিপ্ট, অতএব হিন্দি ভাষাটাও আমাদের উপরি পাওনা। আমাদের বহুল দেশে বহুল প্রচলিত হিন্দি ভাষাও আমরা সহজে রপ্ত করতে পারবো, এটা একটা উপরি পাওনা। যাই হোক, আমরা দেবনাগরী নামকরণ নিয়ে একটু আলোচনা করিনি প্রথমে। হ্যাঁ, দেবনাগরী নামটা কেন হলো? হ্যাঁ, প্রথমে কিন্তু এটা নামকরণ নিয়ে দু একটা মতবাদ আছে। এই দেবনাগরী নামকরণের কারণ আমরা যদি আলোচনা করি তাহলে দেখব যে দেব এই বিশেষণটা কিন্তু পরে যোগ হয়েছে। কেমন? নাগরী এই নামকরণটার কারণ হচ্ছে নগরে প্রচলিত ছিল এই লিপিটি। অর্থাৎ নগর বলতে গিয়ে সাধারণত শিক্ষিত জনেদের ব্যবহৃত লিপি ছিল, এই কারণে হয়তো নাগরী নামকরণ। তাহলে নগরে প্রচলিত কারণাৎ ইয়ং লিপি নাগরী ইতি নামকরণম। আর দেব এই বিশেষণটা পরে প্রযুক্ত হয়েছে, অর্থাৎ দেবতাদের এর ভারকে বাড়াবার জন্য, এর গুরুত্বকে বাড়াবার জন্য দেব বিশেষণটা পরবর্তীকালে যুক্ত হয়েছে, যেটা বিখ্যাত আমাদের যারা ঐতিহাসিকগণ আছেন, সংস্কৃত সাহিত্যের বিখ্যাত ব্যক্তিদের গ্রন্থেও আমরা পেয়ে থাকি যে দেব বিশেষণটা পরবর্তীকালে এই নাগরী লিপির সঙ্গে যুক্ত হয়েছে দেবনাগরী, অর্থাৎ দেবতাদের ভাষা প্রকাশের লিপি। এর ভার্কের মহিমাকে আরও বাড়াবার জন্য দেব বিশেষণটা পরবর্তীকালে যুক্ত করা হয়েছে। তাহলে দেব আর নাগরী নগরে প্রচলিত ছিল, অর্থাৎ শিক্ষিত জনেদের ব্যবহৃত লিপি ছিল, সেই কারণে নাগরী এই নামকরণ। আর দেবটা বিশেষণ এর গুরুত্বকে বাড়াবার জন্য, এর গুরুত্বকে দেবতাদের মহিমায় উত্তীর্ণ করার জন্য এই রকম নামকরণটা করা হয়েছে বলে পণ্ডিতেরা মনে করেন। ডক্টর সত্যনারায়ণ চক্রবর্তীও এই মত, মহামহোপাধ্যায় ধ্যানেশ নারায়ণ চক্রবর্তীও এই মত পোষণ করেছেন। তো আমরা এই নামকরণ সম্পর্কে এইটুকু তথ্যই জানব। আজকে আমি শুধুমাত্র স্বরবর্ণগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম আছে, একটা পদ্ধতি আছে। এই পদ্ধতি মেনেই আমরা অভ্যাস করতে শুরু করব, তাতে আমাদের এই নাগরী অর্থাৎ হিন্দি স্ক্রিপ্ট বা সংস্কৃত স্ক্রিপ্ট যাই বলো না কেন বা লিপি যাই বলো না কেন, এটা লিখতে আমাদের একটু সুবিধা হবে। সেই জন্য এই পদ্ধতি মেনে আমরা অভ্যাস করব। কিভাবে অভ্যাস করব আমরা একটু দেখে নিই কি আছে। আমরা যদি দেখি যে অটা একটু ভালো করে দেখি, এই অটা একটু বড় করে দেখি, তাহলে দেখতে পাবো 1 2 3 4 5, 5টা জায়গা দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। যেমন এইটা দেওয়া আছে 1, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে 1 দেওয়া আছে আর 2 নিচে দেওয়া আছে। তাহলে আমরা যদি করি এটা এই দিকটা হচ্ছে 1, এই দিকটা হচ্ছে 2, তারপরে এই দিকটা হচ্ছে 3, এই দিকটা হচ্ছে 4, তারপরে আমরা মাত্রাটা দেব, এইটা হচ্ছে 5। তাহলে 1 2 3 4 5, এইভাবে আমরা অকারকে করব। যদিও আমরা দেখবে তোমরা কিছু এই ধরনের আমরা পেয়ে থাকি, এটা পুরানো একটা নাগরী লিপির ফর্ম। তো সেই জন্য এই লিপিটাও আমাদেরকে জেনে রাখতে হবে। কিছু কিছু গ্রন্থে আমরা এই অটাকেও পেয়ে থাকি, এইভাবে আটাকেও আমরা পেয়ে থাকি, এটাও ঠিক। কিন্তু আধুনিক দেবনাগরীতে আমরা যেগুলো ফন্ট ব্যবহার করি ইউনিকোডে, তুমি এইটাই পাবে, এইটাই বেশি প্রচলিত। যেমন ছন্দ করার ক্ষেত্রে পরবর্তীকালে আমরা যেমন পাই যে SI আর U ড্যাশ এরকম ব্যবহার পাই, ঠিক তেমনি দেবনাগরীর ক্ষেত্রে এই স্ক্রিপ্টটাই বেশি ব্যবহার করা হয়। তুলনামূলকভাবে এটাও ব্যবহার করা হয়, কিন্তু কম ব্যবহার করা। যাই হোক, এই গেল হচ্ছে অয়ের পরিচিতি। এইভাবে আমরা অকে অভ্যাস করব। পরবর্তীকালে আমরা চলে আসি, পরের বিষয়গুলোতে চলে আসি। এরপর যদি আমরা দেখি, সেম একই রকম, প্রথমে তৈরি করা হয়েছে, তারপরে আকার দেওয়া হয়েছে। নিশ্চয়ই এটা আর বলার কিছু অপেক্ষা রাখে না। এবার আমরা চলে আসি ইকারে চলে আসি। ইকার, এই যে ইকারটা কেমন করা হচ্ছে? প্রথমে কিন্তু মাত্রা না দিয়ে প্রথমে এটা করা হচ্ছে, তারপর কিন্তু এখানে 2 করা হচ্ছে, এইভাবে 2 করা হচ্ছে, তারপরে 3 করা হচ্ছে, এইভাবে করা হলো। পরে কিন্তু 6 নম্বরে আমরা কি করলাম? মাত্রা দিলাম। তাহলে এই দিকে হচ্ছে 1,
এটা হলো 2, এটা হলো 3, এটা হলো এই যে ঘোরাচ্ছি এটা হলো 4, এটা হলো 5 এবং শেষে মাত্রা দিচ্ছি 6। এইভাবে আমরা ইকারটাকে লিখতে শিখব। তো ইকারের পরে যেটা আছে হ্রস্ব ইকারের হ্রস্ব ই এবং দীর্ঘ ই, তাহলে অ আ হ্রস্ব ই, হ্রস্ব মানে ছোট, ছোট ই হিন্দিতে জন্য ছোটা ই বড়া ই এরকম বলা হয়। যখন হিন্দি ক্লাস যদি তোমরা কোনোদিন শোনো তাহলে মাস্টারমশাই বলবেন ছোটা ই বড়া ই। আমরা যেমন হ্রস্ব ই দীর্ঘ ই বলতে বলতে আমাদের অভ্যাস হয়ে যায় হ্রস্বই না বলে আমরা বলি হ্রস্বই দীর্ঘই, এরকম অনেকে বলে না, কিন্তু হ্রস্ব ই সেটা হয়তো দ্রুততার কারণে এইরকমই বিকৃতিটা তৈরি হয় আমাদের সবার, কিন্তু হ্রস্ব ই দীর্ঘ ই, তাই না? তো এটা তো দীর্ঘ ই বড় ই আর কি। তো এখানে একই রকমভাবে দীর্ঘ ই তৈরি হলো। এবার আমরা অভ্যাস করব কি উ, এই উটা দেখতে পাচ্ছ, এই উটা কি করে করব আমরা, উটা একটু দেখে নিই। উ আগের মতোই মাত্রা না দিয়ে প্রথমে 1, তারপরে 2, তারপরে 3, এইভাবে আমরা ব্যবহার করব। প্রথমে 1, তারপরে 2, তারপরে মাত্রা 3। এইটা হচ্ছে লেখার নিয়ম। এইভাবেই আমাদেরকে অভ্যাস করে যেতে হবে আকার মাত্রা 1 রেখে। কেমন? আচ্ছা, এরপরে স্বাভাবিকভাবেই আমরা যদি দীর্ঘ উটাকে দেখি, দীর্ঘ কিছু নেই, 1 2 3, 3 আগে করব, তারপরে মাত্রা সবসময় শেষে 1 দেখিয়ে দিই, 1 2 3 4, এইভাবে করব 1 2 3 4, এইভাবে করব আমরা। কেমন? এটা গেল দীর্ঘ উ এর কথা, হ্রস্ব উ দীর্ঘ উ। এবারে আসছি রিয়ের কথা। লিয়ের ব্যবহারটা যেহেতু নেই আপাতত লিয়ের ব্যবহার করব না, কিছু কিছু ক্ষেত্রে সংস্কৃত অবশ্যই পাবো, কিন্তু রি পর্যন্তই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে এ ওই ও আমি পরে লিকার যখন ব্যবহার করব তখন তোমাদেরকে দেখিয়ে দেব। রিটা একটু দেখিয়ে দিই। দেখো রিয়েতে দেখো প্রথমে এইখানটায় আছে 1, তাহলে প্রথমে এইভাবে আসছে, তারপরে 2 এইভাবে আসছে, তারপরে 3 দেখো এইভাবে আসছে, তার মানে এটা হচ্ছে 1, এটা হলো 2, এটা হলো 3, এইভাবে নামাবে। তারপরে দেখো 4 এরকম করে ঘুরিয়ে এইভাবে আসছে, তারপরে মাত্রা শেষকালে দিচ্ছি, তাই না? তাহলে এটা হচ্ছে 4, এটা হলো 5, এটা হলো 6, তাহলে 6টা জায়গা আছে। কি করলাম আমি প্রথমেই কিন্তু এইভাবে করলাম, তারপরে এইভাবে করলাম, তারপরে 5 4 5, তারপরে 6 করলাম। এটা হলো আমাদের রি লেখার নিয়ম। এরপরে আমরা যদি চলে যাই দীর্ঘ রি এর ক্ষেত্রে, যদি চলে যাই দীর্ঘ রি একই রকম আছে, এইভাবে ঘুরিয়ে শুধু কিন্তু এটা এইদিকে ঘুরছে। আমরা কেমন করে করব, এইটা যেমন এমনি করে ঘোরালাম দিয়ে এইটা যেমন একটু এমনি এনে এদিকে করব, তাহলেই দীর্ঘ রি হয়ে যাবে। আর এবার দেখাই, এইটা হলো দীর্ঘ রি। এই যে ঘোরাবার পরে আমরা উল্টে দিলাম শুধুমাত্র, তাহলে এটা হলো দীর্ঘ রি এর ব্যবহার। এরপরে এ আছে, এটা একটু আমরা দেখে নিই। এ হলো এই রকম, কিচ্ছু না, এ সহজ, তারপরে শেষে মাত্রা, সবসময় মাত্রা আমরা শেষে দেব। এ হলো ওইটা, কিচ্ছু নেই, এরপরে ওই আমাদের বাংলায় যেমন করি, এই হচ্ছে ওই। কেমন? শেষকালে মাত্রার পরে এইটা হলো, তারপরে শেষকালে ওইটা ওই হলো, মাত্রাটা দিলাম ওপর দিকে। বেশ, এবার আসছে ও আর ও, একটু, হ্যাঁ, তাহলে কি হলো 1 2 3 অ লেখার মতো, 1 2 3 4 5 6 7। কেমন? এটা হচ্ছে ও। আর ও একই বিষয়, সেম, শুধু ও থাকবে। আর কেমন? এক্ষেত্রে বলি, এইটা এই যে তোমরা এখানে মাত্রাটা ওপরের মাত্রাটা যে ঘোরাচ্ছ, নাও ঘোরাতে পারো, তুমি এইভাবেও দিতে পারো, তাতেও কোনো অসুবিধা হবে না। আমাদের লিখতে গিয়ে লিপি লিখতে গিয়ে তো নানা রকমের
বিবর্তন ঘটে। তো এই জায়গাটা তোমার নিজের মতো করতেই পারো, তেমন কিছু অসুবিধা হবে না তাতে। তাহলে এই ছিল স্বরবর্ণগুলোর আলোচনা। ব্যঞ্জনবর্ণগুলো এবং সংযুক্ত ব্যঞ্জনবর্ণগুলো আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেব, এবং তোমরা এইভাবে লিখে একটু প্র্যাকটিস করবে। তাহলে আমরা কি আলোচনা করলাম? অ থেকে ও পর্যন্ত, অর্থাৎ স্বর যে লিপিগুলো দেবনাগরীতে, এই দেবনাগরী বা হিন্দি যাই বলো না কেন, এগুলো আমরা একটু অভ্যাস করব, যাতে আমরা পড়তে পারি এবং সংস্কৃত ভাষা যে শিখব সেটা যেন দেবনাগরীতে লিখতে পারি। কেমন? দেখা হবে পরের ভিডিওতে।